সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে নবম শ্রেণীর বাংলা প্রথম ক্লাসে সকলকে শুভেচ্ছা। কেমন আছো সবাই? ভালো আছো না? অনেক দিন তোমাদের সাথে ক্লাস হয় না, আমার সেটা ক্লাস নেওয়া হয়নি। যাই হোক, বাংলা দ্বিতীয় পত্র পড়েছি তাই না আমরা এতদিন? হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র পড়া হয়েছে তোমাদের সঙ্গে। আমার অনেক দিন আমি তোমাদের ক্লাস নিয়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা প্রথম পত্র। এবং বাংলা প্রথম পত্রে কি পড়বো বলো? শোভা পড়া হয়ে গেছে মনে হয় তোমাদের, তাই না? শোভা পড়া হয়ে গেছে। আর হচ্ছে আমি আজকে পদ্য পড়াবো, ঠিক আছে? কবিতাংশের বঙ্গবাণী কবিতাটি পড়াবো। দেখতেই পাচ্ছ যে বোর্ডে আছে সে বঙ্গবাণী লিখেছি, যে আজকে আমি বঙ্গবাণী তোমাদের পড়াবো। তার কারণ হচ্ছে সামনে হচ্ছে পরীক্ষা, তাই না? হ্যাঁ, সামনে পরীক্ষার কারণে তোমাদের সিলেবাস পেয়েছো তোমরা? সিলেবাসে আসলে পরীক্ষা হবে তোমাদের দুইটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে শোভা, রবীন্দ্রনাথ ঠাকুর, আর হচ্ছে বঙ্গবাণী কবিতা। এই দুইটা থেকে হচ্ছে প্রশ্ন হবে বাংলা প্রথম পত্রে। আর উপন্যাস নাটক এগুলো তো থাকবে। যাই হোক, তো শোভা যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, তাহলে পরীক্ষায় আসবে, আমাদের সিলেবাসে আসে, তাহলে আমরা একটু বঙ্গবাণীটা দেখি, তাই না? বঙ্গবাণী লিখেছেন কে বলো? বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিমকে কি আমরা চিনি? জানি না চেনো কিনা, কিন্তু আব্দুল হাকিম হচ্ছে মধ্যযুগের একজন বাংলা কবি, এবং তিনি অন্যতম, আবার প্রধান, বিখ্যাত, যাই বলো। মানে এখন তো আমাদের আধুনিক যুগ, আধুনিক কালে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছিলাম আমাদের প্রধান কবি হিসাবে। তাছাড়া রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, সবাইকে আমরা বাংলা ভাষায় পেয়েছি, বাংলা সাহিত্যে পেয়েছি। আমরা হচ্ছে আধুনিক যুগে, তাই না? তো প্রাচীন মধ্যযুগ, আমরা জানি যে প্রাচীন একটা যুগ ছিল, মধ্য একটা যুগ ছিল। তাহলে মধ্যযুগেও তো কিছু লেখালেখি হয়েছে, তাই না? মধ্যযুগেও লেখালেখি হয়েছে, এবং তখনও মধ্যযুগের সাহিত্যিকরা ছিলেন, এবং মধ্যযুগের সাহিত্যিকদের মধ্যে এই আব্দুল হাকিম অন্যতম একজন কবি। তিনি আসলে মানে তার জন্ম মৃত্যু কবে হয়েছে এটা কিন্তু আমরা সঠিক বলতে পারবো না, এটা অনুমান সাপেক্ষ। কারণ তখন যে সময়টা ছিল, সেই সময়ের যে ধারা, সেটাকে এখন এসে হচ্ছে আমরা বিশ্লেষণ করছি, এই জন্য। আর তখনের কোনো লিপিবদ্ধ দলিল দস্তাবেজ আমরা পাইনি যে তার মানে এক্সাক্ট জন্ম কবে। এই জন্য আমরা আসলে অনুমান করে নেই, গবেষকরা অনুমান করে নিয়েছেন যে তার জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দে, এবং মৃত্যু হচ্ছে 1690 খ্রিস্টাব্দে, তাই না? 1620 থেকে 1690, এই যে এত বছর তিনি বেঁচেছেন। আসলে তিনি কোথাকার কবি জানো? মানে মধ্যযুগের তো কবি, একটা যুগের কবি, সময়ের কবি, সেটা দেখা যায় না। কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা তো অবশ্যই দেখা যায়, তাই না? তিনি হচ্ছে সন্দ্বীপে জন্মগ্রহণ করেছেন, সুধারামপুর গ্রামে, তাই না? এটা আমাদের বইয়ে দেওয়া আছে যে সুধারামপুরে সন্দ্বীপে দেয়। সুধারামপুর কোথায় জানি আমরা কেউ? সন্দ্বীপ এবং সুধারামপুর, আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রামে, ঠিক আছে? চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে হচ্ছে তার জন্ম। তার সময়ে আসলে ভাষাপ্রীতি বা দেশপ্রেম এগুলা কিন্তু মুখ্য ছিল না। তার সময়ের সাহিত্যের মুখ্য বিষয় ছিল হচ্ছে দেবদেবী নির্ভর, যে কি বলবো, দেবদেবী নির্ভর সাহিত্য রচনা এবং দেবদেবীর স্তুতি করা। তারপরে আসলে দেবদেবীর পর শাসকদের স্তুতি করা। দেবদেবীর পর শাসকদের স্তুতি করা হতো, কিন্তু তখন বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে বা বাংলা ভাষা প্রেম, দেশপ্রেম এগুলোকে আসলে প্রাধান্য দেওয়া হতো না। কিন্তু আমাদের এই আব্দুল হাকিম, তিনি কিন্তু দেশপ্রেম, বঙ্গভাষা বা মাতৃভাষা, আমরা যাই বলি না কেন, এই মাতৃভাষাকে তিনি হচ্ছে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা এখনকার যুগে দেখতে পাই বেশিরভাগ মানুষ কিন্তু ইংরেজি বেশি পছন্দ করে, তাই না? ইংরেজিটা বেশি পছন্দ করে। কারণ কি, আমাদের আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি।
আর যেহেতু সব জায়গার সুযোগ সুবিধা সব কিছু আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই, অন্যদের পেছনে ফেলতে চাই, তাহলে হয়তো ইংরেজিটাকেই আমরা মুখ্য মনে করি, মুখ্য হাতিয়ার মনে করি, যে আমরা যদি ইংরেজি ভালো পারি তাহলে আমাদের বিভিন্ন পরীক্ষায় আমাদের একটা ভালো দখল থাকবে, অন্যদের তুলনায় আমরা বেশি ভালো করতে পারবো। বাবা মারা বাচ্চাদের চায় যে তারা ইংলিশ মিডিয়ামে পড়ুক, আমার বাচ্চা ইংরেজিতে কথা বলুক, এই ইংরেজিতে সে পরিপক্ক হয়ে উঠুক। বাংলা যে আমাদের মাতৃভাষা, বাংলায় যে আমরা খুব ভালোভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, যেটা ইংরেজিতে সম্ভব নয় আমাদের দ্বারা আর কি। ইংরেজরা তো ইংরেজিতেই তাদের ভাব প্রকাশ করে, তাদের পক্ষে সেটা সম্ভব, কিন্তু আমরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসাবে আমরা ইংরেজিটাকে নেই, সেহেতু আমাদের ক্ষেত্রে কিন্তু মাতৃভাষায় যেভাবে সম্ভব ইংরেজিতে সেভাবে আসলে আমাদের মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও আমরা ইংরেজির দিকে অনেক বেশি ঝুঁকি। যাই হোক, কিন্তু আব্দুল হাকিম কিন্তু ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষাকে অবজ্ঞা, ঘৃণা এই সব কিছু করেননি। তিনি তার মাতৃভাষাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। মাতৃভাষায় তিনি সাহিত্য রচনা বলো, আমাদের যে শ্রদ্ধা বোধ বলো, এই সব কিছু আমাদের মাতৃভাষায় করার জন্য তিনি জোর দিয়েছেন আমাদের কাছে। তার যুগে মাতৃভাষার প্রতি আসলে গভীর নিদর্শন তেমন পাওয়া যায় না, এটা আমরা দেখি। আসলে একটু বইটা দেখি আমরা, ঠিক আছে? বইয়ে তার যে জন্ম পরিচিতি আছে আমরা সেটা একটু লক্ষ্য করি, যে সময় আসলে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে আমার বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজের আদর্শ। আচ্ছা, যাই হোক, মানে তার সময় অন্য কেউ এরকমভাবে মাতৃভাষাকে জোর দিয়ে কোনো কিছু বলেনি। তিনি হচ্ছে প্রথম বা একমাত্র ব্যক্তি আমরা বলতে পারি যে যিনি মাতৃভাষাকে বেশি প্রাধান্য দিয়েছেন। মাতৃভাষাকে তিনি প্রাধান্য দিয়ে মাতৃভাষায় কাব্য রচনা করেছেন, আবার কবিতা রচনা করেছেন। আবার যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, তাদের প্রতিও কটাক্ষ বাণ নিক্ষেপ করেছেন তিনি সাহিত্যের মাধ্যমে, তাই না? আমরা মনে হয় এনার দুইটা লাইন আমরা খুব প্রচলিত আর কি, সবাই বলে, যারা যখন মাতৃভাষাকে অবজ্ঞা করে কেউ, তখন এই দুইটা লাইন আমরা দেখি যে সবাই বলে যে যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কথাটা কিন্তু খুবই আঘাত করার মতো কথা, আঘাত লাগার মতো কথা, জানো তোমরা? যে আসলে কার জন্ম সেটাই নির্ণয় করা যাচ্ছে না, যে এই বাংলার জন্মে বাংলাকেই অবজ্ঞা করছে, বাংলা ভাষাকে অবজ্ঞা করছে। আসলে এইরকম একটা বলিষ্ঠ কথা, বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ লেখনী আসলে আব্দুল হাকিমের পক্ষেই সম্ভব, যার কারণে তিনি এটা বলেছেন, এবং তার এই বলিষ্ঠতার কারণেই আমরা তাকে কিন্তু এখনও স্মরণ করছি, তাই না? আমরা কিন্তু মধ্যযুগের অন্যান্য সব কবিদের এভাবে স্মরণ করছি। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু মধ্যযুগের আর কোনো কবি নাই, আমি দেখতে পাচ্ছি না আপাতত। যাই হোক, কিন্তু আব্দুল হাকিমকে আমরা দেখতে পাচ্ছি, কারণ কি? তিনি ব্যতিক্রম, তিনি অন্যরকম, এবং তার একটা বলিষ্ঠতার জায়গা আছে, এই জন্যই তাকে আমরা স্মরণ করছি। তার যে কাব্য গ্রন্থ তিনি লিখেছেন, আসলে তার যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোর নাম কি আমরা জানি? তিনি লিখেছেন আসলে যেগুলো, তার ভিতরে হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা, এগুলা তিনি রচনা করেছেন। এই কয়েকটারই সন্ধান আমরা পাই, আসলে বাকিগুলোর সন্ধান আমরা পাইনি এখন পর্যন্ত, কারণ মধ্যযুগে সব কিছু সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ আমরা চর্যাপদ আবিষ্কার করেছি কত সালে? 1907 সালে। তারপরে হচ্ছে প্রাচীনকালের এটা, সেটা 1900 সালে যে আমরা পাচ্ছি। তারপরে আবার 1909 সালে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন, সেটাও মধ্যযুগের। তাহলে 1900 সালের দিকে আমরা এগুলো সংগ্রহ করছি, তার মানে এগুলো সংগৃহীত ছিল না, আস্তে আস্তে আমরা আবিষ্কার করছি। আসলে পরবর্তীতে যদি আব্দুল হাকিমের আর কোনো লেখা পাওয়া যায়, তাহলে হয়তো এগুলো এখানে অ্যাড করা সম্ভব হবে। এই যে আমরা যে বঙ্গবাণীটা পড়ছি, এই বঙ্গবাণী কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো? নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নূরনামা কাব্যের কবিতা হচ্ছে এই বঙ্গবাণী কবিতাটি।
আসলে আমরা যখন কবিতা পড়ি বা গদ্যাংশ পড়ি, আমি কত ক্লাসে বা এর আগে তোমাদের বলেছি কিনা জানি না, আমরা প্রথমেই আসলে কবি পরিচিতিটা পড়ে নেব, দেন তারপর হচ্ছে আমরা শব্দার্থগুলো পড়বো, ঠিক আছে? শব্দার্থগুলো পড়বো, শব্দার্থগুলোর পর পাঠ পরিচিতি যদি ইচ্ছা হয় তাহলে আমরা একটু পড়ে নিতে পারি, না নিলেও সমস্যা নেই। পাঠ পরিচিতি পড়লে তোমাদের হচ্ছে বায়াস্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে আসলে যা বলতে চাচ্ছে তোমরা সেটুকুই বুঝলে। আর যদি তোমরা আগে হচ্ছে শব্দার্থগুলো পড়ার পরপরই যদি তোমরা হচ্ছে যে পাঠ্যটা আছে সেটা যদি পড়ে নাও, তাহলে তোমাদের মনের ভেতর একটা নতুন ধারণা, নতুন ভাবনা বা নতুন একটা চিন্তার উদয় হতে পারে। তারপরে তোমরা আসো পাঠ পরিচিতিতে, যে তুমি কি ভাবলে আর তোমাকে কি ভাবানো হচ্ছে। পাঠ পরিচিতি মানে যে এই বইটা যারা লিখেছেন তারা আসলে কি বোঝাতে চাচ্ছেন তোমাকে, আর তুমি পড়ে কি বুঝলে। এটা যদি তুমি পাঠ পরিচিতি পড়ার আগে এটা মানে পাঠ্যটা পড়ো তাহলে বুঝতে পারবে, এটা সব ক্ষেত্রে। তাহলে তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, তারপরে আবার ভাবনা চিন্তার যে জায়গাটা সেটা অনেক বেশি প্রসারিত হবে। এখন আমরা যেহেতু বঙ্গবাণী কবিতাটা পড়বো, বঙ্গবাণী অর্থ কি? বাণী মানে কি? কথা, তাই না? বাণী মানে কথা, বঙ্গ মানে বাংলা, তার মানে বাংলার কথা। আর বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষার কথা। এখন আব্দুল হাকিম সম্পর্কে আমরা জানলাম, আর আব্দুল হাকিমকে নিয়ে কিন্তু আসলে আমাদের গর্ববোধ করা উচিত, এবং গর্ববোধ আমরা করতে পারি যে মধ্যযুগে দাঁড়িয়ে তিনি এমন কথা, এমন একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আসলে সেই সময় এক শ্রেণীর লোক ছিল এখনকার মতোই অনেকটা, যে তারা বাংলা ভাষা বা মাতৃভাষাকে অবজ্ঞা করত, ঠিক আছে? যখন তারা এই অবজ্ঞা করতো, আব্দুল হাকিম এটা সহ্য করতে পারেননি। আসলে তিনি তাদের প্রতি এই কটাক্ষ বা নিক্ষেপ করেছেন, এবং তাদের এই অবজ্ঞার কি বলা যায়, যে বিপরীতে শ্রদ্ধা জাগিয়ে তাদের কটাক্ষ করে তিনি নূরনামা কাব্য লেখেন, এবং নূরনামা কাব্যেরই একটি কবিতা হচ্ছে এই বঙ্গবাণী। যেহেতু কবি পরিচিতি পড়ছি, আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে আব্দুল হাকিম, তাই না? এই বানানটা কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে। দেখো, আব্দুল হাকিম, বয় দ একসঙ্গে না, কিন্তু অনেকে হয়তো পড়ে যাচ্ছ যে বঙ্গবাণী আব্দুল হাকিম, কিন্তু আসলে এই বঙ্গবাণী আব্দুল হাকিম কিন্তু কোন আব্দুল লেখা বানানে, লেখকের নামের বানান কিন্তু ভুল হওয়া মানে অমার্জনীয় অপরাধ, ঠিক আছে? তোমার অন্যান্য বানান ভুল, স্লিপিং মিস্টেক হতেই পারে, রাইটিং মিস্টেক হতেই পারে, কিন্তু লেখকের নামের বানান এবং যে গদ্যটা বা পদ্যটা বা যে পাঠ্যটা তোমরা পড়ছো এটার নামের বানান কিন্তু অমার্জনীয় অপরাধ, একটা পাপ বলতে পারো তোমরা। কারণ তোমাকে যে সাহিত্যটা উপহার দিয়েছে, যে তোমাকে একটা শিক্ষা দিতে চাচ্ছে এবং তোমার একাডেমিকে এটা পাঠ্য করা হয়েছে, তাহলে মানে কি পাঠ্য করা হলো এবং কে করলো, এটা যদি তোমরা ঠিকঠাক মতো না করো তাহলে কিন্তু এটা হচ্ছে অবিচার করা হবে। এই জন্যই আমি এটাকে পাপ বলছি, কারণ এটা কিন্তু তার বুদ্ধিবৃত্তিক একটা বিষয়। সে অনেক শ্রম দিয়ে, মেধা দিয়ে এটা আমাদের জন্য তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আমাদের এটা থেকে অনেক উপলব্ধি জাগবে, বোধ জাগবে আশা করি। সেই জন্য বলছি, পাঠ্য যে যা পড়বে তোমরা তার নাম এবং লেখকের নামের বানান কখনোই যেন ভুল না হয়। আবার আরেকবার দেখো যে আব্দুল হাকিম, আব্দুল বানান বয়ডয় রস্যু অবশ্যই না, একসঙ্গে যুক্তাক্ষর না, এটা ছাড়া ছাড়া। যেমন জসিমউদ্দিনের বানান, জসিমউদ্দিন কিন্তু একসঙ্গে না, উদ্দিন, দ হস তারপরে দয় দীর্ঘি। এইভাবে তোমরা আসলে এই যখন পড়বে তখন বানানগুলো অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে? আর তোমাদের সামনে হচ্ছে দশম শ্রেণী আছে, এসএসসি আছে, আসলে 9ই তো নবম শ্রেণীটাই হচ্ছে তোমাদের ভিত তৈরির জায়গা, ঠিক আছে? এখন পড়বে 10 দশম শ্রেণীতেও পড়বে, তারপরে তোমরা এসএসসি দিবে। তো তখন কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আব্দুল হাকিম কোন শতকের কবি, তাই না? কোন শতকের কবি? এখানে
কোন শতকের কবি তা কিন্তু কোথাও ভালোভাবে লেখা নাই স্পষ্ট করে যে তিনি কোন শতকের কবি, কিন্তু যেহেতু তিনি 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তাহলে আমরা তাকে বলতে পারি তিনি সপ্তদশ শতকের কবি, কারণ 1600 পার হয়ে গিয়েছে, যখন 20-এ পড়েছে একেই পড়বে, 1600 একেই যদি পড়ে তাহলে সেটা অবশ্যই সপ্তদশে পড়ে গেল, তার মানে তিনি সপ্তদশ শতকের কবি। এটা আসলে মনে রাখার বিষয়, তোমরা মনে রেখো এটা। আর এই যে কবিতায় আসলে আমি আজকে যাব না, এটার আসলে কি মূল ভাব সেটা আমি আজকে তোমাদের একটু বলে যাই, দেন পরের দিন আমি আসলে কবিতাটা তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যে এই কাব্যে তিনি কিন্তু মাতৃভাষার প্রতি তার যে মমত্ববোধ তিনি সেটা বলেছেন। তারপরে যারা আসলে মাতৃভাষাকে ভালোবাসে না, অবজ্ঞা করে, তিনি কিন্তু তাদের বিদেশ চলে যেতে বলেছে, যে তোমাদের যদি মাতৃভাষায় কথা বলতে ইচ্ছা না করে, যে দেশে জন্মেছ সেই দেশে যদি তোমাদের থাকতে ইচ্ছা না করে, সেই দেশের ভাষাকে যদি তোমরা শ্রদ্ধা করতে না পারো, তাহলে তোমরা বিদেশে চলে যাও, তোমাদের এই দেশে কোনো ঠাঁই নেই। কথাটা শুনতে কিন্তু কেমন লাগে যে বিদেশ চলে যাও, তাই না? কিন্তু এতটা ভালোভাবে বা এতটা সিম্পল কিন্তু বিষয়টা না, তাকে দেশে থাকতে দেওয়া হচ্ছে না। বলছি যে যারা মাতৃভাষাকে ভালোবাসো না, অবজ্ঞা করো, তারা অবশ্যই দেশ ছেড়ে চলে যাও, তোমাদের এই দেশে কোনো স্থান নাই, ঠাঁই নাই, তিনি এই দেশে তাদের স্থান দিতে চান না। আর এই যে শব্দার্থ টিকা এগুলো আমি কেন পড়তে বলছি তোমাদের আগে, যখন তোমরা কোনো কিছু পড়বে অনেক 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 শব্দ থাকবে যে সেগুলো তোমরা কিন্তু মনে বুঝবে না। যখন একটা বাক্য পড়বা, শব্দার্থ না জানলে তোমাদের বাক্যটা হয়তো পরিপূর্ণ হলো না, অর্থবোধক হলো না। এই জন্য আগে একবার পড়ে গেলে যতটুকু মনে থাকলো, মুখস্থ করতে হবে সেটা তো অবশ্যই না। এখন পড়ে গেলে দেন তারপরে তোমরা যখন পাঠ করলে যেটাই বেঁধে গেল তোমার, তখন মাথায় থাকবে যে আমি এটা ওখানে পড়েছি, তাহলে তুমি আরেকবার এসে দেখে মিলিয়ে নিয়ে ওই লাইনটা যদি আবার পড়ো, তাহলে তুমি সম্পূর্ণ একটা অর্থ পেলে এবং একটা ভালো অর্থ করতে পারবে। কারণ অর্থের কারণে কিন্তু আমাদের বোধ পাল্টে যায়। অর্থ যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি, তাহলে আসলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। এই কবিতাটা আসলে ক্ষোভের কারণেই লিখেছিলেন আব্দুল হাকিম। তার মতো করে আসলে আমরা অনেকেই এখনো ভাবি না, কিন্তু আমাদের ভাবা উচিত। আগে হচ্ছে আমাদের প্রথম ভাষা মাতৃভাষা, তারপরে আমরা পড়বো হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা, এবং দ্বিতীয় ভাষা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ভাষা ইংরেজি। এবং উর্দু, আরবি, ফার্সি, আরও যেসব ভাষা আছে সব ভাষা আমরা জানতে পারি, এটাতে কোনো দোষের কিছু নাই, এবং এটা বরং আমাদের সমৃদ্ধ করে। আমরা বিভিন্ন ভাষা জানলে সেই ভাষার সাহিত্য, সেই ভাষার লেখা করতে পারবো, সেই ভাষার অন্য মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবো, তাদের কালচার সম্পর্কে জানতে পারবো, সব কিছুই আমরা করতে পারবো। এটা আসলে আমাদের একটা বেনিফিট দেবে, আমরা সুবিধা পাবো। কিন্তু অবশ্যই সেটা মাতৃভাষাকে অবজ্ঞা করে নয়, তাই না? মাতৃভাষাকে অবজ্ঞা করে আমরা কখনোই অন্য ভাষার দিকে ঝুঁকবো না। আগে আমরা মাতৃভাষাতে প্রাধান্য দিব এবং তারপর আমরা ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় যাব। হ্যাঁ, অনেকে বলতে পারে যে তুমি আনকালচার হয়ে গেছো, তোমাদের এই কোনো সংস্কৃতি নাই, ইংরেজি নাই, কিন্তু তোমার সংস্কৃতি কি? তোমার সর্বপ্রথম সংস্কৃতি, তুমি যখন বিদেশে যাবা তখন কিন্তু তোমার বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, এটাই তোমাকে উপস্থাপন করতে হবে সেখানে। তুমি সেই পরিচয়ে পরিচিত হবে। তুমি যতই ইংরেজি ভালো জানো, ইংরেজি ভালোটা তোমার প্রয়োজন তাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, তাদের সব কিছু জানার জন্য, কিন্তু তারা তোমাকে বাংলা ভাষা দিয়েই চিনবে। এখন তুমি যদি তোমার নিজের ভাষায় ভালোভাবে না জানো, তাহলে কিন্তু অন্য ভাষা আত্মস্থ করতে পারবে না। এটা আমি বলছি যে তুমি যদি বাংলা না পারো ভালো করে, তাহলে তুমি ইংরেজি ভাষা আত্মস্থ করতে পারবে না। এই জন্য আগে আমাদের বাংলা ভাষা শেখা খুবই প্রয়োজন। আর মাতৃভাষাতে কখনোই আমরা অবজ্ঞা করবো না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা অবশ্যই শিখবো, এটা আমাদের জন্য প্রয়োজন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু বাংলা ভাষাটাকে আমাদের আগে করতে হবে, আগে জানতে হবে, ভালোভাবে আগে বাংলাটা জেনে তারপরে আমরা দ্বিতীয় ভাষা পাশাপাশি সেটাকে রাখবো। অবশ্যই আমরা এটাকে সাইড করে অন্যদিকে ফেলে দিচ্ছি না, ইংরেজিও প্রয়োজন আছে, কিন্তু সেটা অবজ্ঞা করে নেই। অবশ্যই আমরা এখন থেকে আর মাতৃভাষাকে অবহেলা করবো না, ঠিক আছে?
আর কি করানো যায় এখন? আচ্ছা ঠিক আছে, কবি পরিচিত হয়ে গেল, আমরা হয়তো এই বঙ্গবাণী কবিতাটার একটু সারমর্ম বুঝতে পারলাম, তাই না? এখন কবিতায় কি বলছে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বলে দেবো যে কবিতায় কি বলতে চাচ্ছে। তোমরাও একটু পড়ো, ঠিক আছে? বাসায় পড়ে দেখে নিও যে আসলে কি বলতে চাচ্ছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদের যতটুকু পারি সাহায্য করবো, চেষ্টা করবো আর কি। আর তোমরা নিজেরা পড়ে নিজেদের একটা আইডিয়া নাও, ঠিক আছে? তোমাদের নিজেদের একটা ভাবনা ধারণা সেটা নিজেদের মধ্যে রাখবে। তারপর হচ্ছে আমরা এটা নিয়ে আবার আলোচনায় যাব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।